কল্পেশ্বর যাত্রা ও দর্শনের পূর্বে কল্পেশ্বরজি সম্বন্ধে কিছুটা জেনে নেওয়া দরকার। তোমাদের কেদারখণ্ডের সেই ভয়ানক লড়াইয়ের কাহিনী জ্ঞাত আছো তোমরা। সেইখানে মহিষরূপী মহেশ্বরের সাথে ভীমের যে লড়াই, সেই লড়াইতে মহিষের দেহ টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ে 5 পাহাড়ে। এই কল্পেশ্বর পাহাড়ে ছিটকে পড়ে জটা। এই কল্পেশ্বর পর্যায় অনুসারে 5ম স্থানে অবস্থিত। উচ্চতায়ও সবচেয়ে কম উচ্চতায় অবস্থিত। কল্পেশ্বরের অবস্থান 7500 ফুট উঁচুতে। আমরা এবার যাত্রা শুরু করব হরিদ্বার থেকে। এই হরিদ্বারকে অনেকে হরদ্বারও বলে, অর্থাৎ এখানে হর ও হরির সহাবস্থান ঘটেছে। হরি ভক্তরা একে গেটওয়ে অফ হরি অর্থাৎ হরির দ্বার, আর যারা হরের ভক্ত অর্থাৎ শিবের ভক্ত তারা একে হরদ্বার অর্থাৎ হরকে দর্শন করার জন্য যে দ্বার তাকে হরদ্বার বলছে। পুরাণে উল্লেখিত মায়াপুরী আজকের হরিদ্বার অর্থাৎ পবিত্র হিন্দু তীর্থ। আরও অতীতে এর নাম ছিল কপিলাস্থান, সপ্তপুরীর ও অন্যতম হরিদ্বার। গঙ্গাই হরিদ্বারের মূল আকর্ষণ। নামও ছিল অতীতে গঙ্গার দ্বার, মোক্ষদ্বার, তপোবন। পাহাড় থেকে গঙ্গা নেমেছে সমতলে হরিদ্বারের হর কি পিয়রির ঘাটে। মন্দির হয়েছে গঙ্গার। এখানে দেবতা রয়েছেন শত সহস্র, এমনকি বিষ্ণুর পদচিহ্ন হর কি পিয়রি ঘাটে রয়েছে। বৈশাখ মাসের 13 তারিখে জয়ন্তবাহিত কুম্ভের অমৃত পড়ে হর কি পিয়রির ব্রহ্মাকুণ্ডে। ওই বিশেষ দিনে স্নানে পুণ্যের সাথে স্বর্গবাসেরও পারমিট মেলে। এখানে জনশ্রুতি মুনি দত্তত্রয় এখানে 1000 বছর ধরে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করেছেন। তেমনি বিষ্ণুর তপস্যাস্থল বিষ্ণুঘাটও আরেক পুণ্যদ্বার। ব্রহ্মার পুত্র রাজা দক্ষ যজ্ঞ করেন কঙ্খলে দক্ষ প্রজাপতির মন্দিরে। সে অন্য কাহিনী। আমরা ঘটনা থেকে সরে যাচ্ছি। 12 বছর অন্তর কুম্ভমেলা বসে হরিদ্বারে, আর 6 বছর অন্তর বসে অর্ধকুম্ভ। হর অর্থাৎ মহাদেবের মহিমারও অন্ত নেই সারা গাড়োয়াল হিমালয়ে, যে কারণে হরদ্বার এবং হরিদ্বার উভয় নামই বিখ্যাত এই স্থান। এই স্থানে এই গঙ্গা ঘাটে
প্রতিদিন বিকেলে সূর্যাস্তে দেখা যায় গঙ্গা আরতি, যা সত্যি খুব আনন্দদায়ক। 1008 প্রদীপের গঙ্গা আরতি হয় এখানে, সেই সঙ্গে ভজন, জয় জয় গঙ্গে মাতা। কলকাতার 4 অপরিচিত যুবকের সাথে এই হরিদ্বারের ভারত সেবাশ্রম সংঘে আমার পরিচয় হয়ে যায়। ওদের সাথেই একসাথে গাড়ি বুক করে আমি রওনা হলাম কল্পেশ্বরজি দর্শন। এই 4টি ছেলে পায়ে হেঁটে পঞ্চকেদার একবারে দর্শন ইচ্ছায় ওরা এসছে এখানে। আমার সৌভাগ্য, ওদের সাথে আমার পরিচয় হয়ে গেল। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম একসাথে। আমরা এখন দেবপ্রয়াগের পাশ দিয়ে চলেছি। সামনে আসবে রুদ্রপ্রয়াগ। এটি হচ্ছে দেবপ্রয়াগ। দেব শর্মা নামে এক মনীষীর নামে এই দেবপ্রয়াগ। আমরা রুদ্রপ্রয়াগ এর সামনে দাঁড়িয়ে আছি। এখন অনেক ঘাট তৈরি হয়ে গেছে, যা পূর্বে কিছুই ছিল না। খুবই অসুবিধার মধ্যে স্নান করতে হতো। রুদ্রপ্রয়াগের পরে আমরা এগিয়ে যাব কর্ণপ্রয়াগের দিকে। এই কর্ণপ্রয়াগের ব্রিজের উপর দাঁড়িয়ে আমরা ছবি নিচ্ছি। এই কর্ণপ্রয়াগ হয়ে বদ্রি যাওয়ার পথে একটা হেলং বলে জায়গা আছে, সেই হেলং থেকে আমাদের কল্পেশ্বর যাত্রা শুরু হবে। এই সেই হেলং। এইখানে যাত্রার সুবিধার্থে আমরা এই হেলংয়ে রাত্রিবাস করি এক সাধুর আস্তানায়। সাধুদের সঙ্গেই এই প্রথম রাত্রিবাস। এইখান থেকেই সকালবেলা আমরা বেরিয়ে পড়ব কল্পেশ্বরজি দর্শনের উদ্দেশ্যে। গাড়িও যায় খুব কম, রাস্তা তৈরি হয়ে গেছে শালনা গ্রাম পর্যন্ত, কিন্তু আমাদের দুর্ভাগ্য না সৌভাগ্য আমরা জানি না, সেই দিন আজকে গাড়ি যাতায়াত বন্ধ। সুতরাং আমাদের হেঁটেই যাত্রা করতে হবে। আমরাও তৈরি, আমরা সবাই বেরিয়ে পড়েছি যাত্রার উদ্দেশ্যে। এই ব্রিজ দিয়ে আমরা হেঁটে যাব। পথে বিশ্রামের অছিলায় আমরা সবাই কিছু ফটো নিয়ে চলেছি। সমতলের মানুষদের পাহাড়ের যাত্রা একটানা বেশিক্ষণ করা সম্ভব নয়, তাই বিভিন্ন অছিলায় বিশ্রাম, কখনো জল খাওয়া, কখনো একটু গল্পগুজব, কখনো ছবি নেওয়া।
এই ছেলেরা সত্যি খুব কঠোর পরিশ্রমী, এদের যাত্রা সফল হবে। আমি জানি না আমি কতদূর যাত্রা করতে পারবো। এদের ইচ্ছা আমিও এদের সঙ্গে রুদ্রনাথ যাত্রা করি, এবং আমারও ইচ্ছা, আগে উপরওয়ালার ইচ্ছা। রাস্তায় চায়ের গুমটি, অপূর্ব দৃশ্য, রাস্তাঘাটের, পাহাড়ে পথ চলার এই আনন্দ, যে দৃশ্য আমরা কোনোদিন চোখে দেখিনি, সেই সব দৃশ্য আমাদের মনের খোরাক, অপরদিকে দেহেরও খোরাক। মনের খোরাক না পেলে, মন শান্ত না হলে দেহ চলতে চায় না। দেহ তো চলতে চাই না, পাহাড়ে চলা কি এতই সোজা? 8 কিলোমিটার, মাত্র 8 কিলোমিটার চলতে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। এরা সব ইয়াং ছেলে, এরা পাকদণ্ডী কেট দিয়ে উঠে যাচ্ছে উপরে, আমার পক্ষে যেটা সম্ভব হচ্ছে না। কিন্তু ওরা আমাকে ধরে ধরে তুলে নিয়ে যাচ্ছে। তুলে নিয়ে যাচ্ছে তো বটেই, কিন্তু সেটা যে আমার শরীরের পক্ষে কতটা কষ্টকর হচ্ছে সেটা আমি ওদের বুঝতে দিতে চাইছি না, কারণ ওদের উদ্যমে ভাটা দিতে চাই না। যাত্রী খুবই কম, এই সমস্ত কঠিন তীর্থগুলোতে খুবই কম যাত্রী পাওয়া যায়। দেখো, এইভাবে আমি পাকদণ্ডী দিয়ে উঠে আসছি ওদের সাথে সাথে। পিঠে বোঝা ছাড়াই চলতে পারি না, সেখানে বোঝা নিয়ে ওদের সঙ্গে আমি চলতে বাধ্য হচ্ছি। কঠিন যাত্রার পরে একটা জায়গায় আমরা সকলে মিলে বসে একটু বিশ্রাম নিচ্ছি। আমরা শালনা গ্রামের কাছাকাছি চলে এসেছি, যেটা পথিকদের সাথে কথা বলে জানতে পারছি। শালনা গ্রামে পৌঁছলে এই অনেকটা নিশ্চিন্ত হওয়া যায়, কারণ এই হচ্ছে শালনা গ্রাম। এই শালনা গ্রামের পরে আর চড়াই উতরাই নেই, এখান থেকে মোটামুটি সমতল ভূমির মতো রাস্তা। রাস্তাগুলো অপূর্ব সুন্দর, দেখো, ছবির মতো। শিল্পীর তুলিতে যে ছবি আঁকা হয়, একেবারে মিলিয়ে না দেখো, ঠিক সেই রকমই দেখতে এই রাস্তাঘাটের ছবি। আমার শারীরিক অবস্থা খুবই খারাপ। আমি মনে করছি ওদের থেকে আমি এখন একটু পিছিয়ে পড়ব এবং ওদেরকে এগিয়ে যাওয়ার সুযোগ দেব, এবং সেই সুযোগে কোনো পোর্টার জোগাড় করে বোঝাটা তার উপরে চাপাবো, এবং তাই করলাম। পোর্টার নিলাম। পোর্টার ছাড়া আমার এখন আর চলার কোনো মতো শারীরিক অবস্থান নেই। ওদের সাথে সাথেই শালনা গ্রাম পেরিয়ে চললাম উর্গমের দিকে। উর্গমও পেরিয়ে যেতে হবে, কারণ আমাদের যেখানে রাত্রিতে থাকার ব্যবস্থা ঠিক করা আছে সেটা হচ্ছে উর্গমের পরে দেবগ্রাম। এই দেবগ্রামে ঢোকার আগে এই জায়গাতে বসে আমরা একটু বিশ্রাম নিয়ে নিলাম।